এই ইউনুসের যখন ইন্টারভিউ নিচ্ছিল তখন তাকে বলছিল 32 নম্বর এবং এই সব নিয়ে, তখন উনি যেভাবে রিয়েক্ট করলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এই যে আপনার কি দেখেন না 24-এ সেই অতীতে সবকিছু ছাত্ররা রিসেট বাটনে চেপে দিয়ে রিসেট বাটন। আমি বিলিভ মি এরপর সহ্য করতে পারলাম না। আমি ফেসবুকে গিয়ে লাইভে এটা প্রোটেস্ট করলাম। আমি বললাম যে ডক্টর ইউনূস, তোমার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তোমার কোনো কন্ট্রিবিউশন ছিল এটা আমার জানা নেই। পরে শুনলাম দু একজনে বললো যে হ্যাঁ না উনি চাঁদা দিচ্ছেন, কি করছেন। চাঁদা তো দিতেই পারে, দিছে কি দেয় না এটা তো কোনো ডকুমেন্ট নাই। উনি নাকি জনমত গড়ে তুলছিলেন, কি উনি নাকি দেশের বাইরে থেকে বাইরে ছিলেন, আমেরিকায় ছিলেন, আমেরিকা থেকে কোথায় জনমত গঠন করছেন আমি জানি না, আমি কোনো ডকুমেন্টস পাইনি। যাই হোক, তার পক্ষে অনেকে লেখছেন, ই করছেন পরবর্তীতে, এবং আমাকে বলছেন যে আপনি জানেন না উনি আমেরিকা বসে যুদ্ধ করছেন। আমেরিকা বসে কেন, চাঁদে বইও অনেকে যুদ্ধ করছে। আমার কাছে ইটস ইমম্যাটেরিয়াল। চাঁদে বসে যদি কেউ সাপোর্ট দেয় দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। এদের ধ্যান ধারণায় বঙ্গবন্ধু ছিল 1 নম্বর শক্তি, 2 হলো 71। আমি একটু প্রশ্ন করতে চাই যে বিষয় একটু স্পর্শকাতর, সেটি হচ্ছে আজকে বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে একটা উন্মাদনাময় খেলা শুরু হয়েছিল বা মাঝে মাঝে হয়ে থাকে, এটির জন্য আসলে দায়ী কারা? মানে অনেকে বলেন যে এর জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে পৈতৃক সম্পত্তি হিসেবে নিয়েছে, দলীয় সাইনবোর্ড হিসেবে নিয়েছে। আবার অনেকে বলে না, আওয়ামী লীগের হাতেই বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধ নিরাপদ। আসলে আপনার মতে কি, কেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের হাতে স্বাধীনতা নিরাপদ? এটা সত্যি। এতে কোনো স্বাধীনতা মানে কি যে দেশের সার্বভৌমত্ব, শাসনতন্ত্র, এটা নিরাপদ। 71 নিরাপদ, আওয়ামী লীগ সিপিবি এদের, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছেন, কিন্তু আদার্স তাদের হাতে এটা নিরাপদ বলে আমি মনে করি না। আমি একটু মাঝখানে বলি যে এই যে আপনি গ্রেপ্তার হলেন 28 আগস্ট, তাই না? আপনারা তো ভিকটিম, একটা মব আপনাদের অ্যাটাক করছেন, সেটার জন্য আমার জানা মতে আপনি ফোন করছিলেন পুলিশকে টু সেভ ইউ পিপল, আপনাদেরকে সেভ করার জন্য। পুলিশ কি করলো? এসে আপনাদের ভিকটিমদের ধরে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে ঢুকিয়ে দিল। এইটাতে কিন্তু আপনিই বোঝেন যে সংবাদপত্রের স্বাধীনতা ও মিডিয়ার স্বাধীনতা সাবজেক্ট কি ছিল 71 এবং 72-এর সংবিধান। তো এইখানে তো সন্ত্রাসের কোনো নামগন্ধ নাই, বরঞ্চ এর বিরুদ্ধে যারা কথা বলবে তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী। তো এখন সেখানে কি দেখলেন আপনি? আপনারা যারা ভিকটিম, যারা নির্যাতিত, তারা হইলেন আসামি, আর যারা নির্যাতন করলো, যারা আক্রমণ করলো, তারা কিন্তু এখানে কেউ আসামি হইলেন না, তারা হলো জাতীয় বীর। হ্যাঁ তাই কি, জুলাই যোদ্ধা। এ আর কি বলবো, জুলাই যোদ্ধা। এদের রাস্তাঘাটে খুঁজেও পাওয়া যাবে না আগামীতে, এটা নিশ্চিত থাকেন। এখনই লুকিয়ে লুকিয়ে বেড়ায়। তো আমি ওই জায়গা থেকে জানতে চাচ্ছি যে আজকে ইতিহাসের যে ছন্দপতন মাঝে মধ্যে ঘটে, সেই জায়গায় আওয়ামী লীগের দায় কতটুকু? অথবা বঙ্গবন্ধুকে যেভাবে তাকে ছোট করলে তাকে ছোট হয়ে যাবে না, বাট যে ধৃষ্টতা গুলো আমরা দেখি, তার পেছনে কি আওয়ামী লীগের কোন দায় আছে? অবশ্যই আছে। আমি নির্মল সেনের একটা কথা বলি। নির্মল সেন বলছে যে নির্বাচনে জিতলে পরে আওয়ামী লীগ জেতে, হারলে পরে কিন্তু পুরো জাতি হারে। এখানে তো দায় আছেই, কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে সে, আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে সে, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের তো মূল দায়িত্ব কাকে কিভাবে রক্ষণ করবে না করবে, সংগঠন থেকে শুরু করে রাজনীতি। তবে একটা জায়গায় আমারই হয়, সেটা হলো বঙ্গবন্ধুকে নিয়ে তারা যে তাদের দলীয়, এটা ঠিক হয়, এটা আমিও একমত। আমি এটা ওপেন কোর্টে যখন বলে যে জাতির পিতা হিসেবে এটি করতে হবে, আমি তো বুঝছি যে কারণটা কি। কারণ হলো এরা অ্যাপিলেট ডিভিশন যান, তো প্রমোটেড হয়েছিল, কিন্তু সাবসিকুয়েন্টলি করোনায় মারা গেছে। তো আমি দিদেন আওয়ামী লীগের নেতা যারা আইনজীবী ছিলেন তাদের বললাম যে এটা ঠিক আছে, এটা কিছুতে না, জয় বাংলা এটা জাতীয় স্লোগান। তারা জাতীয় স্লোগান দিয়ে বলছে যে এটা ই করবে। যখন এই মুরাল বানাবার কথা বলা হয় প্রত্যেকটা উপজেলায়, আমি কোর্টে দাঁড়িয়ে বলছিলাম যে আমার একটা রিকোয়েস্ট আছে। আমি বাংলাদেশে না, ইন্ডিয়াতে দেখছি যে গান্ধী, নেতাজি সুভাষ বোসের স্ট্যাচু, এখানে কাকে, বিভিন্ন পাখিতে
তার যে বর্জ্য এটা ফেলে, এতে নষ্ট হয়। আমি চাই না যে বঙ্গবন্ধু দিতে, না আমি ইউনিয়নের অর্ডার দিয়ে দিতেছি, রেগুলার দেখবে। আমি বলছি এটা অ্যাবসার্ড। তো বেসিক্যালি তো তাই। এই যে জুডিশিয়ারির এই অতিরঞ্জিত একটা ভূমিকা, এখানেও এটাও ইনভলভ, এটাও দায়ী। মানে যারা শ্রদ্ধা করার তো করবে বঙ্গবন্ধুকে, হ্যাঁ, যারা শ্রদ্ধা তো জোর করে আনা যাবে না। আইন দিয়ে তার কারো ভালোবাসা নির্মাণ করা যায় না। না না, এবং বঙ্গবন্ধুকে আমি এটাও বলি যে আপনি যদি ইতিহাসের পাতায় কোথাও নাও রাখেন, সারা পৃথিবীতে, আমি যখন একবার মন্ট্রিয়েলে গেছি, গিয়ে একটা বই বের করে দেখলাম যে এটা কিসে লেখা, ফ্রান্স ল্যাঙ্গুয়েজ। তো ফ্রান্স ল্যাঙ্গুয়েজ আমি পড়তে পারি না। কুইবেক সিটি, কুইবেক তো হলো ফ্রান্স কলোনি ছিল, যে কারণে ওখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রান্স। তো ওইখানে দেখতেছি যে বঙ্গবন্ধুর ছবি টবি, তবে ওদের যে মেয়ে, ওটাই করলাম যে তুমি পড়ি বুঝাও তো। সে আমার 7 মার্চ থেকে বঙ্গবন্ধুর লাইফ টোটালটা করি, প্রায় 26-27 পাতা পড়ে শোনাই। অ্যাডভোকেট যে দেখেন পান, আমি খুব ইনফরমালি কোশ্চেন করি, বাট কোশ্চেনটি খুব জরুরি। সেটি হচ্ছে যে আমরা দেখি আওয়ামী লীগের খুব সুসময়ে আহ অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, শিক্ষক, দার্শনিক, রাজনীতিবিদরা তো রয়েছেনই, তারা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে বঙ্গবন্ধুর সম্পর্কে বয়ান দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেন। কিন্তু গত 1.5-2 বছরে যখন মারাত্মক দুঃসম হয় জাতির, আমরা তাদের কোনো ধরনের বক্তব্য শুনিনি। সামনে থাকার তো দূরের কথা, অনেক বলে যে জীবনের নিরাপত্তা ছিল, নিরাপত্তাহীনতার বিষয় ছিল, মানে জীবনের নিরাপত্তাহীনতার বিষয় ছিল। দূর থেকেও তো দু একটা কথা বলা যায় সোশ্যাল মিডিয়ায়, তাদেরও কোনো মানে সে ধরনের কোনো বক্তব্য শুনি। আবার যখন হয়তো সুদিন ফিরে আসবে, তারা ফিরে আসবে এবং তারা এই বহাল তবিয়তে থাকবেন। এই সংস্কৃতি বন্ধ হওয়ার কোনো পথ আছে কিনা? এটা বিশ্ব সংস্কৃতির একটা অঙ্গ। যেমন আচ্ছা। অর্থনীতি, অর্থনীতি কিন্তু এই যে মুক্তবাজার অর্থনীতির বাইরে আমরা যেতে পারছি। হুম হুম হুম। হ্যাঁ, কারণ স্বয়ং রাশিয়ার অর্থনীতি যখন ভেঙে পড়ছে গর্বাচকের গ্লাসনস্টের থিওরির পর, তারপর থেকে কিন্তু একতরফা একটা অর্থনীতি, আচ্ছা। মুক্তবাজার অর্থনীতি, হুম পুঁজিতন্ত্র, হুম হুম। এর এক্সট্রিম জায়গায় চলে গেছে। যেমন ডোনাল্ড ট্রাম্প সে ন্যাটোকে বলে যে তোমরা যদি হেল্প না করো ইরানের এগেনস্টে, তাহলে ন্যাটোর খবর আছে। এই যে ল্যাঙ্গুয়েজ, এটা তো আগে ছিল না, এখন হচ্ছে, তাই না? এবং গ্লোবাল ব্যালেন্স যেটা আগে রাইট। ছিল, সোশ্যালিস্ট একটা গ্রুপ, ক্যাপিটালিস্ট আরেকটা গ্রুপ, আর একটা গ্রুপ ছিল জোট নিরপেক্ষ, ন্যাম যাতে বলা হয়। হুম হুম। ওই মার্শাল টিটো, শ্রীমা বন্দর নায়ক, জওয়াহরলাল নেহেরু, জামাল আব্দুল নাসের, এদের সেন্টার করে যেটা গড়ে উঠছিল। পরবর্তীতে এখানে জয়েন করছে কিউবা, বাংলাদেশ সহ হুম। অনেক অনেক, সেটাও না। তো গ্লোবাল আহ, ব্যালেন্স যেটা, সেটা নষ্ট হয়ে গেছে। আমি বলবো যে আমি কাউকে আমার আমি দোষ শুধু দেই না। যেমন যেমন অনেকেই বলে যে, আমিও একসময় বলছি যে আওয়ামী লীগে তো শেষ সময় ক্যাবিনেট এটা ছিল ব্যবসায়ী কাছে। হুম হুম। আসলে আপনি দেখেন যে যে ধরনের নির্বাচন হয় অর্থ ছাড়া, এটা তো সত্যের নির্বাচন না। অর্থ ছাড়া এই নির্বাচন সম্ভব, অর্থাৎ অলিখিত। এই নির্বাচনে আছে যে আপনি ভোট দিতে পারবেন, হুম। দাঁড়াইতে পারবেন। অলিখিত আইন হলো যে আপনার যদি কোটি টাকা খরচ করতে না পারেন, কোটি কোটি টাকা, তাহলে আপনি নির্বাচিত হইতে পারেন। এটা হলো অলিখিত আইন। তো সেটাই সেরকম আমরা বাস্তব। অলিখিত অনেকগুলো শর্তাবলীর মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলো পড়ে গেছে। এবং এই যে আমাদের দেশের যে সবচেয়ে বড় সম্পদ, আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধু, এগুলোকে নিয়ে খেলা করার সুযোগ, আমি সে প্রশ্ন আবার করি, আর একবার করতে চাই। নিশ্চয়ই স্বাধীনতা বিরোধী শক্তি, মৌলবাদী গোষ্ঠী এগুলো নিয়ে সবসময় খেলবে, এটা তাদের কাজ, এটা তাদের রাজনৈতিক পুঁজি। আপনার ভাষাতেই কথা বলতে হয়। কিন্তু আওয়ামী লীগ কি সুযোগ করে দিয়েছে এদেরকে খেলা করার? যদি সুযোগ করে দিয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের ভুলগুলো কোথায়, আপনি কি বলবেন? এইটা আমি যখন যেটা ভুল পাইছি, ভুল না, যখন যেটা মনে হয়েছে আমার কাছে যে হুম হুম। বেআইনি, আমি কিন্তু আমার ওই প্রাঙ্গণ থেকে এটার প্রতিবাদ করছি। জি। যেমন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যাই হয়েছে, একটা হোক আর 10টা হোক, আমি কিন্তু এটার বিরোধিতা করছি বরাবর। আবার ওই গণগ্রেপ্তার, ওই সাইবার ক্রাইম অ্যাক্টে গ্রেপ্তার, এগুলোর আমি বরাবর বিরোধিতা করে আসছি। ইট ডাজ নট মিনস যে আমি, ইভেন আমি ওই জুলাই মাসে যখন হয়, আবু সাইদদের গুলিতে হয়, তাহলে আমরা তো ওইভাবে দেখি না গিয়া, বা পোস্টমর্টম রিপোর্টের জন্য ওয়েট করি না, তাৎক্ষণিকভাবে একটা রিট ফাইল করা হলো, আইনুন নাহার লিপি এবং মনজুর আল মতিন। তো সেটার ইসে যেটা কোর্টে বললাম যে এই তো গুলিটা বন্ধ করেন, হুম। অ্যারেস্ট করুন, কিন্তু গুলি যাতে না হয়।
কোর্ট অর্ডার দিতে পারলো না, কারণ সেকেন্ড জাজ যিনি ছিলেন তিনি আহ, ওই বললেন যে আমার তো সিনিয়র জাজরে বললেন যে ওই দিন তার কনফার্মেশন করছে, এটা দিলে কোর্টটা কনফার্মেশন হবে না, এবং হইলো না। 6 মাস এক্সটেন্ড করলো, সে রিজাইন করলো। এবং ওই দিনে আমি মিডিয়া দ্বারাই বলছিলাম যে 71-এ ছিল ঠক 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 করে পুলিশ এসে, রাজাকার এসে বলতো যে মুক্তি আছে কিনা, আর এই 24-এ এসে বলতেছে যে ছাত্র আছে কিনা। এবং ওটা একটা ভাইরাল হয়ে গেছে, আমি বুঝি না যে ভাইরাল হবে। বাট ইট ডাজ নট মিন যে আমি পতনটা চাইছি, এটা চাই। ওই জায়গা থেকে প্রশ্ন করা হয় যে গুলি নিয়ে তো নানান ধরনের এখন অনেক কিছু বেরোচ্ছে, যে স্নাইপার রাইফেল নিয়ে বা আরো অনেক ধরনের ঘটনার বিস্তারিত বর্ণনা আমাদের সামনে আসছে, তখন আমরা তো ধরে নিয়েছি বা এখনো আওয়ামী লীগ দায়ী এড়াতে পারে না। 24 আন্দোলনে যে গুলির ঘটনাগুলো ঘটেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি ছুড়েছে, সত্য কথা, কিন্তু কতজন তাদের গুলিতে নিহত হয়েছে আর কতজন থার্ড পার্টির গুলিতে নিহত হয়েছে, সেটা তো একটা বড় প্রশ্ন এখন এই মুহূর্তে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে গুলিগুলো এটা তো আসলে ভাইটাল, এটা এটা কি ইটস এ ভাইটাল কোশ্চেন। এবং 5ই আগস্টের পরে যে কারা নিহত হয়েছে, 5ই আগস্টেও বা পাবলিক কতজন মারা গেছে আর পুলিশ বাহিনীর কতজন মারা গেছে, তারও তো হিসাব নাই, তাই না? এবং আন্দোলনে তো আমিও ছিলাম, আপনিও ছিলেন। আপনি কি পোড়াইতে গেছেন কোনো কিছু? পোড়াইলো টাকা, গভর্নমেন্ট তো নিশ্চয়ই এগুলো পোড়াবে না, তার প্রপার্টি তো সে পোড়াবে না। গভর্নমেন্ট নিশ্চয়ই পুলিশ সদস্যদের হত্যা করবে না। হ্যাঁ, কম করবে না। টেলিভিশনে গিয়ে গভর্নমেন্ট আগুন লাগাবে না, এটা কমন সেন্সের ব্যাপার। এবং সেটা পরবর্তীতে তো বিভিন্ন ইসে দেখলাম যে আমি করছি, অমুক করছি, এই রামপুরে দিয়ে লোক নিয়ে ভেতরে টেলিভিশনে আক্রমণ করছি। কেউ কেউ বলছে আমরা যদি থানা ইনা করে হবিগঞ্জে ইনা করতাম তাহলে তো এই আন্দোলন সফল হতো। ইটস ট্রু, তারা এগুলো করছে, আমাদেরকে একটা দেখে 10টা কাজ করছে। রাইট। এরকম সত্য কথা, আমি যখন শহীদ মিনারে গেছি আমার পেশাগত জায়গা থেকে হোক আর যে কারণে হোক, ওই 24 আন্দোলনের সময় শেষ দিকে অর্থাৎ 2রা আগস্টের দিকে বা 3রা আগস্ট, তখন দেখছি বঙ্গবন্ধু ভাষণ চলছে, মুক্তিযুদ্ধের গানগুলো চলছে, হ্যাঁ, তোমার হ্যাঁ, আমার ঠিকানা যেগুলো স্লোগান দেওয়া হচ্ছে। সো আমরা তো আমাদেরকে মিসগাইড করা হয়েছে বা আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম। এগুলো তো অনেক কথা। আমি এই শেষ যে কথা বলতে চাই আপনার কাছে। ছাত্রলীগের লুঙ্গির নিচে শিবির যেটা বলে লোক, হুম, হুম, এটার হুম। জন্য দায়ী কে? অবশ্যই আওয়ামী লীগ। ছাত্রলীগ। তো হ্যাঁ, এই ছাত্রলীগ। নেতৃত্ব তো আমাদের ছিল না। আমি কি পাকিস্তান আমলে করে আসছি? তখন তো ক্রাইসিস, কই আরেকটা দলের লোক জোর করিয়েও আনতে পারি না, তাই না? আমি অবশ্যই অবশ্যই। এবং যদি থেকেই থাকে, এখন যখন বলছে যে শিবির ঢুকে গিয়েছিল ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে গুপ্ত জামাত ছিল, তো গুপ্ত জামাত ছিল, যখন হেলমেট বাহিনীর কথা বলা হচ্ছে যে ওগুলো গুপ্ত জামাত ছিল, গুপ্ত শিবির ছিল, অ্যাবসলিউটলি দে আর দ্য শিবির, অল আর শিবির। তাহলে হেলমেট হেলমেট বাহিনী বাহিনী তখন তো, ধরা হয়নি কেন? হ্যাঁ, হেলমেট বাহিনীর কার্যক্রম তখন বাদ দেওয়া হয়নি কেন? হুঁশিয়ারি উচ্চারণ করা হয়নি কেন আওয়ামী লীগের ফাদার মাদার সংগঠন যেগুলো ছিল বা এগুলো দায়িত্বে তো যারা ভুল, ছিলেন? অবশ্যই ভুল। আমি শেষ যে কোশ্চেনটি করতে চাই, আপনার কাছে উত্তরটি নিতে চাই। আহ বর্তমানে তারেক রহমান প্রধানমন্ত্রী, এবং এটা সত্য কথা যে 18 মাস পরে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে খানিকটা হলেও মানুষ নিঃশ্বাস ছাড়তে পেরেছে। এটা আমি অনেক কাছে জিজ্ঞেস করছি, আমার নিজেরও অনুভূতি সেটা, যে খানিকটা হলেও নিঃশ্বাস ছাড়তে পেরেছে। 18 মাস একেবারে শ্বাসরুদ্ধ করা অবস্থায় ছিলাম ডক্টর ইউনূসের শাসনামলে। কিন্তু এখনো মুক্তিযুদ্ধ নিয়ে যা চলছে, জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হলো, আমরা বিএনপির কাছে কি প্রত্যাশা করতে পারি বা তারেক রহমানের কাছে কি প্রত্যাশা করতে পারি, যেখানে তারা জেনারেল জিয়াউর রহমানকে দাবি করেন স্বাধীনতা ঘোষক হিসেবে? আমি ধরে নিলাম তিনি স্বাধীনতা ঘোষক। এইটা তো তাহলে ভুল সেই হয়েছে, ভুল হয়েছে বিএনপির চিফ হুইপ। আচ্ছা, বিরোধী দলের চিফ হুইপ কি দিচ্ছে এটা সরকারি দলের চিফ হুইপ দেখবে না? সেই হুম, অনুযায়ী উনি প্রস্তাবটা রাখবেন না? জি, রাখেনি, কারণ ওখানেও তো একটা ঝামেলা আছে। হুম, বিএনপি হুম, তো অরিজিনালি কোনো দল না, বিভিন্ন দল থেকে আসা লোক, বিভিন্ন দল থেকে আসা লোকজন, তাই না? কেউ টোলের পণ্ডিত, কেউ মাদ্রাসার কেউ হাই স্কুলের, কেউ ইংলিশ মিডিয়ামের, কেউ ইংলিশ মিডিয়ামের ভিতর অক্সফোর্ড বেসড, কেউ কেমব্রিজ বেসড, কেউ আমেরিকান বেসড, এই তো, তাই না? আমি শেষ করি বঙ্গবন্ধু দিয়ে, সেটা জি। হচ্ছে আমাদের বিশাল এক সৌভাগ্য অর্জন। তার মতো নেতা আমাদের এই ক্ষুদ্র দেশটায়, দরিদ্রতম দেশটায় জন্মগ্রহণ করেছিলেন। তার মতো ব্যক্তিত্ব আমি কাছে থেকে দেখছি, খুব কাছে থেকে দেখছি। তো তার মতো ব্যক্তিত্ব, আমি অনেক মিটিং গুলোর কিন্তু ছিলাম, যেমন তার সাথে এই কোয়েটাতে বালুচিস্তানের নবাব মুফতি, তার সাথে মিটিং এ বসে দিয়েছিলাম।
তারপরে জেমস সাহেব, মানকি শরীফের পীর, সিন্ধের পীর পাকারো, তারপরে মুলতানে মুলতানে সেই হইলো, মুলতানে তো না, পেশাওয়ার, পেশাওয়ারে হইলো এর সাথে মানকি শরীফের পীর এবং এই আসমা জিলানির ফাদার,